নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি এবং এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এই দুটোর মধ্যে তফাৎটা কি। এর সাথে সাথে আমরা এটাও আলোচনা করব যে পুলিশ যে কেসগুলো তদন্ত করে, যে অপরাধগুলো তদন্ত করে, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে। এছাড়া যদি আপনাদের কারুর পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন করার থাকে, তাহলে সেই কমপ্লেনটা আপনি করবেন কি করে। আর যদি কোনো কারণে পুলিশ স্টেশন আপনার কমপ্লেনটা নিতে না চায়, তাহলে আপনাদের করণীয়টা কি আছে। জেনারেল ডায়েরি কথাটার মধ্যেই একটা শব্দ আছে জেনারেল, অর্থাৎ এটা কোনো স্পেশাল কিছু নয়। যে কোনো পুলিশ স্টেশনে বহু ধরনের রেজিস্টার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরিতে কি থাকে? একটা থানার অন্তর্গত বা পুলিশ স্টেশনের ভেতরে মোটামুটি যে যে গতিবিধিগুলো হচ্ছে বা যা যা খবর পুলিশ পাচ্ছে, যা যা কার্যকলাপ পুলিশের তরফ থেকে করা হচ্ছে, সেই থানার পুলিশের তরফ থেকে করা হচ্ছে, সেই সবকিছুই কিন্তু জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করা হয়। যেমন ধরে নিন, পুলিশের কোনো একটা গাড়ি কোনো একটা সময় কোনো একটা এলাকাতে টহল দিতে গেল, সেইটা যখন টহল দিতে যাচ্ছে তখন সেটা লেখা হবে জেনারেল ডায়েরিতে, এবং যখন টহল দিয়ে সে ফিরে এলো তখনও কোন সময় সে ফিরে এলো সেটা নথিভুক্ত করা হয়। আপনারা অনেকেই যারা পুলিশ স্টেশনে গেছেন হয়তো দেখেছেন যে প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেখান দিয়ে আপনারা ঢুকছেন সেখানে একজন প্রহরী থাকেন, যাকে পুলিশের ভাষায় সেন্ট্রি বলা হয়। এই প্রহরী সারাক্ষণ যে ডিউটি করে তা নয়, তাদেরও একটা শিফটে ডিউটি হয়। ধরে নিন একজন প্রহরী নিজের ডিউটি টেক আপ যখন করে বা ডিউটি যখন ধরে, তখন সেটা লেখা হয় জেনারেল ডায়েরিতে। যখন সে ছাড়লো এবং তার জায়গায় অন্য কেউ যখন সেই ডিউটিটা করে, সেই সবগুলো লেখা হয়। এছাড়া ধরে নিন থানাতে যদি কোনো রকম একটা ঘটনা ঘটে বা কোনো রকম একটা তথ্য পাওয়া যায় যে অমুক জায়গাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে বা কোনো একটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করা হয়। এমনকি থানার বড়বাবু অর্থাৎ ওসি বা আইসি বা যাকে এসএচও বলা হয়, তিনি কখন থানা থেকে বেরোলেন, কোথায় গেলেন, কখনই বা থানাতে ঢুকলেন, সেগুলোও কিন্তু প্রয়োজনে জেনারেল ডায়েরিতে লেখা হতেই পারে। এছাড়া যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো রকমের যদি অভিযোগ থানাতে আসে, তাহলে সেই অভিযোগটা জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে জিডি এবং এফআইআর এর মধ্যে তফাৎ কি? দেখুন, জিডি একটা রেজিস্টার আর এফআইআর আরেকটা রেজিস্টার। দুটোর মধ্যে তফাৎ এটাই হচ্ছে যে আমাদের ক্রিমিনাল লতে দু ধরনের অপরাধের বিষয় উল্লেখ করা আছে। প্রথমত আমি বলে দিই, এটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, অর্থাৎ এই ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যতগুলো অফেন্স বা ক্রাইম বলা আছে, প্রায় 400-র উপর অপরাধের কথা এটাতে উল্লেখ করা আছে। এই অপরাধগুলো যদি কেউ করে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু পুলিশ সেই ব্যাপারগুলো তদন্ত করে। সাধারণভাবে অনেকেরই এরকম একটা ধারণা আছে যে কোন রকম বেআইনি যদি কাজ হয় বা কোন রকম দেশের কোনো আইন যদি কোন রকম ভাবে ভাঙা হয়, তাহলে সেটাই পুলিশের দেখার ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে এই ধারণাটা কিন্তু সঠিক নয়। অর্থাৎ ধরে নিন কোনো একজন ব্যক্তি ট্যাক্স ফাঁকি দিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে তদন্ত বা তার বিরুদ্ধে যে অ্যাকশন, সেটা কিন্তু পুলিশ নিতে পারে না, সেটার জন্য নির্দিষ্ট ট্যাক্স অথরিটি। বা ধরে নিন যদি বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে কোনো রকম সমস্যা থাকে, সেইগুলো কিন্তু পুলিশ সলভ করতে পারে না। সেই ক্ষেত্রে সেটা কোর্টে নিয়ে যেতে হয় এবং কোর্ট বিচার করে যে কি হওয়া উচিত এবং কি হওয়া উচিত নয়। আমি এটা এই জন্য বলছি
কারণ ক্রিমিনাল ল অর্থাৎ যেটা ফৌজদারি আইন, সেইটার অন্তর্গতই কিন্তু পুলিশ নিজের ইনভেস্টিগেশন করতে পারে বা সেই সব মামলাই পুলিশ তদন্ত করতে পারে। কিন্তু যে মামলাগুলো ফৌজদারি আইনের আয়ত্তে আসছে না, সেগুলোকে সাধারণভাবে সিভিল ম্যাটার বলা হয়, এবং সেইগুলো নির্দিষ্ট কোর্ট বা নির্দিষ্ট যে সরকারি দপ্তর আছে তারাই কিন্তু সেই ব্যাপারটা নিয়ে এগোতে পারে। কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে এই ব্যাপারগুলো পুলিশের কাছে গেলে সুরাহা পাওয়া যাবে, কিন্তু সত্যি কথা বলতে এই ধারণাটা সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে এইসব ব্যাপারেও পুলিশকে ঢুকতে হয়, বা ব্যাপারটা এমনই হয় যে সেই ক্ষেত্রে অভিযোগগুলো এরকম হয় যে এটার সাথে সাথে একটা ক্রিমিনাল এলিমেন্টও থাকে, কিন্তু সেইগুলো পরে আমি আলোচনা করব। আপাতত বলার উদ্দেশ্য হচ্ছে যে সিভিল ম্যাটারগুলো পুলিশ তদন্ত করতে পারে না, ক্রিমিনাল ম্যাটার যেগুলো, যে অপরাধগুলোর কথা ভারতীয় ন্যায় সংহিতাতে বলা আছে, সেইগুলোই শুধু পুলিশ তদন্ত করতে পারে। এখানে আরেকটা কথা বলে দেওয়াটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা যেমন আছে তেমনি আরো অনেক স্পেশাল অ্যাক্টস আছে যেখানে নির্দিষ্ট কিছু অপরাধের কথা উল্লেখ করা আছে। যেমন ধরে নিন পক্সো, আপনারা অনেকেই হয়তো শুনেছেন, প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্সেস, বা ধরে নিন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট, বা যেটাকে আমরা এনডিপিএস অ্যাক্ট বলি। এখানে বিশেষ বিশেষ কিছু অপরাধের কথা বলা হয়েছে এনডিপিএস অ্যাক্টে। যেমন ড্রাগ সংক্রান্ত বলা হয়েছে যে যদি কেউ ড্রাগস নিয়ে যায় বা সেটা নিয়ে যদি কারবার করে, সেটার ব্যবহার করে বা সেটা নিয়ে ব্যবসা করে, তাহলে তার বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে, সেই সব ব্যাপারগুলো এই স্পেশাল অ্যাক্টস যেগুলো আছে সেখানেও কিন্তু অবশ্যই পুলিশ তদন্ত করতে পারে। মূলত বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পুলিশের কাজটা কিন্তু ফৌজদারি মামলাগুলো করার ক্ষেত্রেই আছে, অন্য মামলা করার ক্ষেত্রে নয়। এবার একটা প্রশ্ন উঠতে পারে যে কোনো অপরাধের ক্ষেত্রেই কি পুলিশ এফআইআর করতে পারে? আমরা অনেকেই হয়তো ভাবি যে সেটা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা সেরকম নয়। যত রকম অপরাধের উল্লেখ আছে ভারতীয় ন্যায় সংহিতাতে বা অন্যান্য স্পেশাল অ্যাক্টসে, সেই সবগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কগনিজেবল অফেন্স এবং আরেকটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স। আমি আবার রিপিট করছি, যত রকম আমাদের দেশে অপরাধ আছে বা যেগুলোকে অপরাধ বলা হয়, যেটা ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বা অন্যান্য স্পেশাল অ্যাক্টে আছে, এই সবকটা অপরাধকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো কগনিজেবল অফেন্স এবং আরেকটা হলো নন কগনিজেবল অফেন্স। দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো কগনিজেবল অফেন্স অর্থাৎ সেই ধরনের অপরাধ যেখানে পুলিশ অপরাধীকে বা যাকে সেই অপরাধের জন্য মনে করা হচ্ছে দোষী, তাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। এবং নন কগনিজেবল অফেন্স সেইগুলো যেখানে পুলিশকে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করবার ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আগে ওয়ারেন্ট নিতে হয়। সাধারণভাবে অনেকেই আমরা মনে করি যে বিনা ওয়ারেন্টে পুলিশ কারুকে অ্যারেস্ট করতে পারার কথা নয়, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টেই অ্যারেস্ট করতে পারে, সেটার অ্যারেস্ট করার জন্য পুলিশের কিন্তু কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্টের অনুমতি নিতে হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ কোর্টের কাছ থেকে। এবং এই যে এফআইআর কথাটা বলা আছে, এফআইআর কিন্তু শুধুমাত্র কগনিজেবল অফেন্সের ক্ষেত্রেই পুলিশ করতে পারে। যদি পুলিশের কাছে কোনো এমন অভিযোগ আসে যেখানে নন কগনিজেবল অফেন্সের কথা উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ ওখানে এফআইআর করতে পারে না।
সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পুলিশ জেনারেল ডায়েরিতে সেই যে অভিযোগ আছে সেটা নথিভুক্ত করে এবং আগে ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তের অনুমতি নেয় এবং সেই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই পুলিশ ব্যাপারটাতে এনকোয়ারি বা ইনভেস্টিগেট করতে পারে। এবার একটা জিনিস আমি আবার স্পষ্ট করে বলি, সেই ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যদি পুলিশের কাছে কোনো কগনিজেবল অফেন্সের অভিযোগ আসে তাহলে পুলিশ সেই ক্ষেত্রে এফআইআর করতে পারে। এই কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশের তদন্ত করার ক্ষেত্রে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না এবং নিজের তদন্ত চলাকালীন পুলিশ যদি মনে করে জনৈক ব্যক্তি সেই অভিযোগ বা সেই যে অফেন্সের সাথে জড়িত আছে তাহলে পুলিশ বিনা ওয়ারেন্টে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্টের আরো কিছু কিছু প্রভিশনস আছে যেগুলো আমি সাবসিকুয়েন্টলি পরের ভিডিওগুলোতে বলবো। আপাতত বলার উদ্দেশ্যটা এটা হচ্ছে যে এফআইআর করা মানে হচ্ছে সেই কেসগুলোতেই পুলিশ করতে পারবে যেখানে কিন্তু কগনিজেবল অফেন্সের উল্লেখ আছে। প্রশ্ন উঠতে পারে যদি এমন একটি অভিযোগ পুলিশের কাছে আসে যেখানে বেশ কিছু নন কগনিজেবল এবং কিছু কগনিজেবল অফেন্সের উল্লেখ আছে, সেই ক্ষেত্রে পুলিশের করণীয় কি? আইন এখানে খুব স্পষ্ট, যদি যে অভিযোগ এসছে তাতে একাধিক নন কগনিজেবল অফেন্সের সাথে শুধুমাত্র একটাও কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে তাহলেই কিন্তু পুলিশ সেটাকে নথিভুক্ত করবে এবং এফআইআর করবে। আরেকটা জিনিস বলে রাখা দরকার, এফআইআর যেখানে হচ্ছে সেখানে জিডি হয় না তা নয়, যে কোনো অভিযোগের ক্ষেত্রে পুলিশ সেটা জিডিতে নথিভুক্ত করে, কিন্তু যদি কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে অভিযোগে তাহলে সেটা শুধু জিডিতে নয়, সেটা সেপারেটলি এফআইআর হয়। এটা জেনে রাখবেন, অভিযোগকারীর কাজ হচ্ছে যেটা তার সাথে ঘটেছে সেটা অভিযোগ করা। অভিযোগকারী সেই অভিযোগটা দেয় থানাতে, থানার যিনি বড়বাবু অভিযোগ দেখে সেটাতে দেখেন যে সেই অভিযোগের মধ্যে কোনো কগনিজেবল অফেন্সের উল্লেখ আছে কিনা, এবং যদি অভিযোগে কোনো কগনিজেবল অফেন্সের অভিযোগ থাকে বা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে থানার যিনি বড়বাবু তিনি কিন্তু এফআইআরটা লেখেন। এফআইআর কিন্তু সাধারণ যিনি অভিযোগকারী সে লেখেন না, তিনি অভিযোগটা করেন। তার অভিযোগের ভিত্তিতে যদি কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে তাহলে থানার বড়বাবু এফআইআরটা লেখেন, এবং যদি সেখানে দেখা যায় যে কোনো কগনিজেবল অফেন্সের উল্লেখ নেই, নন কগনিজেবল অফেন্সের উল্লেখ আছে, সেই ক্ষেত্রে জিডি যেমন করা হয় তেমনি কনসার্নড যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে বড়বাবু ফার্দার ওই ম্যাটারটাতে এনকোয়ারি করার অনুমতি নেন। তার কারণ নন কগনিজেবল অফেন্স এনকোয়ারি বা ইনভেস্টিগেট করার ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার। সেই অনুমতি পেয়ে যাওয়ার পর পুলিশ তদন্ত করে, এবং সেই তদন্তের মধ্যে যদি মনে হয় যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার প্রয়োজন আছে তখন কিন্তু যেটা আগেই বলেছিলাম আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ারেন্টের প্রেয়ার করতে হয়। ওয়ারেন্ট পেলেই শুধু সেই নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। আজকে আমি দীর্ঘক্ষণ বলেছি, তো আজকে আমার ইচ্ছে ছিল যে কিরম করে পুলিশের কাছে অভিযোগ করবেন সেটাও জানানোর, কিন্তু আমার মনে হয় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, সেজন্য আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে পুলিশের কাছে কি করে আপনারা অভিযোগ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকুন, নমস্কার।